নেহা ক্লাস মিস হইতেছে অনেক। আচ্ছা আমরা স্টার্ট করে দিই। কনভার্টিং ওয়ান ফাংশনাল গ্রুপ ইনটু অ্যানাদার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। নেহা কি অবস্থা তোমার? ক্লাস মিস হচ্ছে কিন্তু। জি স্যার, অনেক অসুস্থ ছিলাম এবারে। আচ্ছা রেকর্ডিং দেখছিলা নাকি কিছু? হ্যাঁ দেখেছি ইউটিউব থেকে। আচ্ছা আর টাইম নাই এখন, আর অনলাইন জয়েন করো না, ট্রাই করো ক্লাসে আসার জন্য। জি স্যার আসবো। তো দেখো এই যে আমরা যেটা করতেছিলাম মানে ফ্লাওয়ার ডায়াগ্রাম, এটাও কিন্তু সেম টেবল। হ্যাঁ এই দেখো অ্যালকিন টু হ্যালোজেন অ্যালকিন, হ্যালোজেন অ্যালকিন টু অ্যালকোহল, হ্যালোজেন অ্যালকিন টু নাইট্রাইল, হ্যালোজেন অ্যালকিন টু অ্যামাইন। তাহলে ইফ ইউ keep halogen alkane in the middle, then in what ways you can go to other functional groups? রিএজেন্টটা দেয়া আছে, কন্ডিশন কি লাগবে এটাও দেয়া আছে। এটা যদি লিস্ট করে মেমোরাইজ করতে চাও তাহলে কিন্তু পারবে না, তোমাকে লিখতে হবে হ্যালোজেন অ্যালকিন মাঝখানে, এরপর তুমি অ্যারো দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় গেলা। সো এটা একটা পেজে। একইভাবে এই যে এরপরটাতে যদি যাও দেখো এই যে অ্যালকোহল টু ক্লোরো অ্যালকেইন, অ্যালকোহল টু ব্রোমো অ্যালকেইন, সো এগুলোও কিন্তু হ্যালোজেন অ্যালকেইনের মধ্যেই, ক্লোরো অ্যালকেইন, ব্রোমো অ্যালকেইন, আয়োডো অ্যালকেইন এই পর্যন্ত। সো স্টার্টিং ফ্রম অ্যালকিন টু হ্যালোজেন অ্যালকেইন, এই যে অ্যালকোহল টু আয়োডো অ্যালকেইন পর্যন্ত, এই 1 2 3 4 5 6 7 এগুলো সবগুলোকে একটার মধ্যে নিয়ে আসা দরকার, একটা ফ্লাওয়ার ডায়াগ্রাম। ঠিক আছে, সো এগুলো পড়তে হবে। সো অ্যালকিন টু হ্যালোজেন অ্যালকেন আমরা জানি হাইড্রোজেন হ্যালাইডও দিতে পারি, আর হচ্ছে দিতে পারি, এনি হ্যালোজেন দিতে পারি। হ্যাঁ হ্যালোজেন দিলে হবে না, হ্যালোজেন অ্যালকেন। সো দেন হ্যালোজেন অ্যালকেন টু অ্যালকোহল, এটা তো বারবার বলছি, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস লাগবে। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, হিট আন্ডার রিফ্লাক্স, সবগুলো 1 মার্ক কিন্তু এগুলো। হ্যালোজেন অ্যালকেন টু নাইট্রাইল, তাহলে পটাশিয়াম সায়ানাইড, দেখো অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড দেওয়া লাগবে, রাইট? অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড should not মানে any water should মানে water must be absent, that's why alcoholic দিতেছি, তাই না? পটাশিয়াম সায়ানাইড তাহলে হিট আন্ডার রিফ্লাক্স করলে এই যে নাইট্রাইল ফর্ম করতেছে। এন্ড একটা এখানে ধরো এই আর এ যদি কার্বন নাম্বার 3 হয় তাহলে প্রোডাক্টের কার্বন নাম্বার কত? 4। তাহলে একটা অ্যাড হয়ে যেতেছে কার্বন, বিকজ নাইট্রাইল এটার মধ্যে একটা আছে। আমরা বলছি যে সায়ানাইড পটাশিয়াম, এটাকে বলতেছি পটাশিয়াম সায়ানাইড, এটাকে বলতেছি নাইট্রাইল। কেন? বিকজ এটা ইনঅর্গানিক কম্পাউন্ড সল্ট, ইনঅর্গানিক সল্ট, আর এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড যখন আমরা নেম করি তখন সিএন গ্রুপ যদি অর্গানিক কম্পাউন্ডে থাকে এটাকে আমরা কি বলি? নাইট্রাইল। ঠিক আছে, আর নরমালি পটাশিয়াম সায়ানাইড, সোডিয়াম সায়ানাইড ইনঅর্গানিক কম্পাউন্ড যদি হয়। এরপর দেখো হ্যালোজেন অ্যালকেন টু অ্যামাইন, এখানে নতুন কিছুই আমরা পড়তেছি না, রাইট? সবগুলো আগে পড়ে আসছি, জাস্ট এই টেবিলটা আগের ডিসকাশন গুলোর সামারাইজ হচ্ছে। এরপর দেখো হ্যালোজেন অ্যালকেন টু অ্যামাইন, তাহলে অ্যামাইন কে কনভার্ট করবো কিভাবে? অ্যাকোয়াস অ্যামোনিয়া লাগবে, হিট আন্ডার প্রেসার। অ্যালকোহল টু ক্লোরো অ্যালকেন, সো এই পর্যন্ত বললাম সবগুলো। অ্যালকোহল টু ক্লোরো অ্যালকেন, ফসফরাস পেন্টাক্লোরাইড, 20টি ফিউম বের হবে, তাই না? রুম টেম্পারেচারে এই রিঅ্যাকশন হবে। ব্রোমো অ্যালকেইনে যদি কনভার্ট করতে চাও, সো RCl, RBr, RI, ব্রোমো অ্যালকেইনের জন্য 50% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এন্ড পটাশিয়াম ব্রোমাইড 1। তাহলে এটা রুম টেম্পারেচারই হবে, এটার জন্য একটু হার্শ কন্ডিশন লাগবে, এটা মানে একটু হিট লাগবে, আর এটাতে হার্শ কন্ডিশন মানে হিট আন্ডার রিফ্লাক্স, ইট উইল টেক টাইম মানে আয়োডো অ্যালকেন ফর্ম করার জন্য। রেড ফসফরাস এন্ড আয়োডিন মাস্ট বি देयर। ঠিক আছে, সো এই 1 2 3 4 5 6 7 এই 7টা দিয়ে তোমাকে একটা ফ্লাওয়ার ডায়াগ্রাম ড্র করতে হবে। হ্যাঁ বুঝছো কি বলতেছি? কি হ্যালোজেন অ্যালকেনকে মাথায় এই 7টা দিয়ে একটা ফ্লাওয়ার ডায়াগ্রাম ড্র করা লাগবে। এরপর সেম ভাবে দেখো প্রাইমারি অ্যালকোহল টু, এবার হচ্ছে অ্যালকোহল স্টার্ট হইলো, এই যে সেকেন্ড এপিসোড। অ্যালকোহল টু অ্যালডিহাইড, অ্যালকোহল টু কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল টু কিটোন। এরপর আবার কামিং ব্যাক, যদি অ্যালডিহাইড টু প্রাইমারি অ্যালকোহল করতে চাও তাহলে রিডাকশন লাগবে। এই দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার, রুম টেম্পারেচার। সেম কিটোন টু সেকেন্ডারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড হয়,
তাহলে রিডিউস করলে প্রাইমারি অ্যালকোহল ব্যাক করবে, সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কিটোন হয়, কিটোনকে রিডিউস করলে আবার সেকেন্ডারি অ্যালকোহল ব্যাক করবে, এবং ইয়েটা সেম, তাই না? রিডিউসিং এজেন্ট সবসময় বলছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন ড্রাই ইথার। তাহলে এটা গেল। এরপর দেখো অ্যালডিহাইড এন্ড কিটোন টু 2 হাইড্রক্সিনাইট্রাইল, এটা কি জিনিস? নাইট্রাইল ফর্মেশন। আমরা বলছিলাম যে সি ডাবল বন্ড ও যে সাইটটা ফর এনি অ্যালডিহাইড অর কিটোন, ওইখানে যদি আমরা তোমার ওইটাতে আমরা নাইট্রাইল ইনকর্পোরেট করতে পারি, তাহলে হাইড্রক্সিনাইট্রাইল ফর্ম করে। এই দেখো হাইড্রক্সিনাইট্রাইল, খেয়াল আছে? এটার কিন্তু মেকানিজম অফ অ্যাকশনও পড়ছি আমরা, খেয়াল আছে? এটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। এর আগেও কিন্তু আমরা পটাশিয়াম সায়ানাইড করছি, কিন্তু এটা হচ্ছে ইথানোলিক পটাশিয়াম সায়ানাইড, তাই না? কই এই যে হ্যালোজেন অ্যালকেন ফর্ম করার জন্য হ্যালোজেন অ্যালকেন টু হ্যালোজেন অ্যালকেন টু নাইট্রাইল, এই দুইটার কন্ডিশনের মধ্যে ডিফারেন্সটা বুঝো। এটা হচ্ছে অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড, ঠিক আছে? তাহলে অ্যালকোহলিক পটাশিয়াম সায়ানাইড দিলে কি হইতেছে? নাইট্রাইল ফর্ম করতেছে ফ্রম হ্যালোজেন অ্যালকেন। আর অ্যালকোহল থেকে যদি নাইট্রাইল মানে অ্যালডিহাইড ও কিটোন থেকে যদি নাইট্রাইল চাও, তাহলে কি লাগবে? পটাশিয়াম সায়ানাইড ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম সায়ানাইড ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? So that is the thing. Ketone and aldehyde both will form hydroxynitrile. এটার কিন্তু মেকানিজম 4 মার্কস আমরা পড়াইছি, এটা 4 মার্কস মেকানিজম লাগবে। Carboxylic acid to primary alcohol, again reduction lithium aluminum hydride in dry ether, same. Carboxylic acid to ester, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড এর মধ্যে অ্যালকোহল দেওয়া লাগবে, তাই না? লাগবে অ্যালকোহল এন্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডটা কি? Catalyst, very good. Okay, and it is a reversible reaction. It's a reversible sign দেওয়া দরকার, very slow reaction, reversible, right? Acyl chloride to carboxylic acid, fast reaction, very fast reaction. Acyl chloride এর সাথে যে কোনো রিঅ্যাকশনই হচ্ছে very fast। তাহলে acyl chloride নিজেই একটা কার্বক্সিলিক অ্যাসিড ডেরাইভেটিভ। যে আমরা যদি acyl chloride আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে acyl chloride ফর্ম করতে পারি, আবার acyl chloride থেকে কার্বক্সিলিক অ্যাসিড ব্যাক করতে পারি, তাহলে আমাদের সিম্পল হাইড্রেশন লাগে, এই যে ওয়াটার হাইড্রোলাইসিস, হাইড্রেশন না, হাইড্রোলাইসিস। সো RCOCl, হ্যাঁ, acyl chloride কি হলো? কার্বক্সিলিক অ্যাসিড, ওয়াটার লাগবে শুধু, আর কিছুই না, রুম টেম্পারেচারই হবে। এবং সবগুলা acyl chloride এর সাথে যত রিঅ্যাকশন সব রুম টেম্পারেচার দেখো, বুঝলে? কেন? acyl chloride is a very fast reagent, unlike carboxylic acid. তাহলে acyl chloride to ester, same. কার্বক্সিলিক অ্যাসিড যে রিঅ্যাকশন দিবে, acyl chloride সেম রিঅ্যাকশনস দিবে। দেখো acyl chloride এন্ড অ্যালকোহল এস্টার ফর্ম করতেছে, acyl chloride এন্ড অ্যামোনিয়া অ্যামাইড ফর্ম করতেছে, এই কার্বক্সিলিক অ্যাসিডও এই রিঅ্যাকশনটা দিবে, রাইট? অ্যামোনিয়া দিলে কার্বক্সিলিক অ্যাসিডে অ্যামাইড ফর্ম হয়, বাট রিঅ্যাকশন ইজ স্লো, বাট এখানে রিঅ্যাকশন ফাস্ট। যদি তুমি অ্যামাইন দাও, তাহলে কি এন সাবস্টিটিউটেড অ্যামাইড ফর্ম করতেছে, দেখো এখানে এন সাবস্টিটিউশন আছে, অ্যামাইড বাট হাইড্রোজেন একটা নাই, এটার মধ্যে অ্যালকাইল আছে, এন ডাইমিথাইল ইথানামাইড বলছিলাম যে ওইটা, খেয়াল আছে? ফ্লাওয়ার ডায়াগ্রাম ড্র না করলে এগুলো খেয়াল হবে না কিছু, সবগুলোই পড়ছে, খেয়াল নাই? এই যে এন ডাইমিথাইল ইথানামাইড বলছিলাম, সি ডাবল ও, ধরো এটা একটা এন, এখানে একটা CH3, এখানে আরেকটা CH3, কি হলো? এন ডাইমিথাইল ইথানামাইড, হ্যাঁ, এন ডাইমিথাইল ইথানামাইড। দেখো বোঝা যায় কিনা এই কোয়েশ্চেন।
ফ্লাওয়ার ডায়াগ্রাম ড্র না করলে কিছুই হবে না। এরপর কিছু ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশনস আছে। নাইট্রাইল টু প্রাইমারি অ্যামাইন, নাইট্রাইলকে রিডিউস করলে প্রাইমারি অ্যামাইন ফর্ম করে, নাইট্রাইলকে রিডিউস করলে। সো দেখো রিডিউসিং এজেন্ট যা আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ইটস ভেরি ইজি টু রিমেম্বার। সো নাইট্রাইল থেকে প্রাইমারি অ্যামাইন, নাইট্রেশন অফ বেনজিন, সব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, রাইট? কন্ডিশন গুলো ইম্পর্টেন্ট। হিট আন্ডার ইনফ্লাক্স বিটুইন 50 to 60, 50 নিচে হলে কি হবে? টু স্লো। 60 এর উপরে ডাইট্রাই সাবস্টিটিউশন, রাইট? হ্যাঁ, ভেরি গুড। তাহলে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এন্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডটা কি আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডটা কি? Nitric acid reagent or sulfuric acid catalyst. ভেরি গুড। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে ইলেকট্রোফাইল প্রডিউস করবে, নাইট্রো NO2+ যেটা, ওটা প্রডিউস করবে হচ্ছে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডটা এখানে ক্যাটালিস্ট। সালফোনেশন অফ বেনজিন, সো ফিউমিং সালফিউরিক অ্যাসিড লাগবে 40 ডিগ্রি। এইটার মেকানিজম আমাদের সিলেবাসে আছে, এটার মেকানিজম আছে, এটার মেকানিজম নাই, বাট এটা রিঅ্যাকশন জানতে হবে। ব্রোমিনেশন সেম, রাইট? Substitution, liquid bromine with iron 3 bromide or aluminum bromide, dry and room temperature, dry and bromine must be dry, মানে ইয়ে থাকতে পারবে না, ওয়াটার থাকতে পারবে না। ওকে, রাইট? ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন দুইটাই পড়ছি। তাহলে অ্যালকাইলেশনে দেখো একটা মিথাইল ইথাইল প্রোপাইল গ্রুপ বেনজিন রিং অ্যাড হবে, তাই না? এই যে হ্যালোজেন অ্যালকেন দিলেই এই আরটা ঢুকে যাবে এটা, রাইট? এখানেও কি আছে? ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট আছে না? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা দেয় নাই, এটা লিখে নাও। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্যাটালিস্ট লাগবে এখানে, আর আয়রন ক্লোরাইড, আয়রন ব্রোমাইড দিলে হবে, বাট মোস্টলি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করি, অ্যালুমিনিয়াম ব্রোমাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এগুলো সব একটা পেজের মধ্যে আমরা পড়ছি, সব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ইয়েস, রাইট। সামির কিছু করছো, মানে ফ্লাওয়ার ডায়াগ্রাম কিছু ড্র করছো? ফ্লাওয়ার ডায়াগ্রাম ওটা করো তুমি তোমার মতো, বাট আমাকে ফ্লাওয়ার ডায়াগ্রাম ড্র করে দেখাও আফটার কমপ্লিটিং। হ্যাঁ, ওটা করো, ভেরি গুড, বাট আমাকে একটা মানে আমাকে করে দেখাও। একবার যদি এটা কেউ করে ফেলতে পারো, হেভি একটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে। অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আর টেনশন নেই, বুঝছো? সো এটা ইয়ে করো, দিস ইজ ইম্পর্টেন্ট। এরপর আমরা যেটা বলতেছিলাম C6H6 এন্ড অ্যাসাইল ক্লোরাইড যদি দেই তাহলে অ্যাসাইলেশন হবে। হ্যাঁ, অ্যাসাইলেশনের জন্য অ্যাসাইল ক্লোরাইড দেওয়া লাগবে। তাহলে অ্যাসাইল ক্লোরাইড যখন দিব, এখানেও মনে হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্যাটালিস্ট আছে না? এখানে বলছে তো অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম হ্যালাইড, অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলাই আছে, বাট দিস আর দ্য ক্যাটালিস্ট। রাইট? সো ফার এগুলাই আমাদের রিঅ্যাকশন, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে এগুলাই দেখছি। হ্যাঁ, একটা টেবল, এন্ড I didn't find any other book, even including Cambridge book, যেখানে এই জিনিসগুলো এত সুন্দর করে আসছে। মানে ইটস আ ট্রেমেন্ডাস জব ডান বাই পিয়ারসন। হ্যাঁ, আগের বইটা যেমন ফালতু ছিল, এই বইটা অতটাই ভালো পিয়ারসনের, বুঝছো? এই জিনিসটা তোমার ক্যামব্রিজের স্টুডেন্টদেরকেও এখান থেকে পড়াইতে হয়, ধার করে নিতে হয়। এটা টেবিলটা এত সুন্দর একটা টেবিল, সবকিছু আছে একটা টেবিলের মধ্যে। একটা স্টুডেন্ট এক্সামের আগের দিন রিভাইজ দিবে, তার জন্য এই টেবিলটা রিভাইজ দিলে যদি সে সবগুলা বুঝে, তাহলে অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি সব রিঅ্যাকশন ইনক্লুডিং কন্ডিশনস এন্ড রিঅ্যাজেন্টস এভরিথিং ইজ ডান। বাট আমি যেটা বলতেছি, ডোন্ট ডিপেন্ড অন দিস টেবল, নিজে তোমার ফ্লাওয়ার ডায়াগ্রাম ড্র করো, বিকজ তোমাকে কিন্তু ওরা যথেষ্ট পরিমাণ খেলবে তোমাকে নিয়ে। ইউনিট 4, ইউনিট 5 এ, স্পেশালি ইউনিট 5 এ অনেক খেলাধুলা করবে। একই কোয়েশ্চেনে দেখবা এখন এটা জিজ্ঞেস করতেছে, তখন এর পরেরটাতে 1 মার্কে আবার আরেকটা জিনিস জিজ্ঞেস করতেছে, কমপ্লিটলি সামথিং
which is very much different. একটা ওই চ্যাপ্টার 1 এর সাথে চ্যাপ্টার 19 লিংক করে দিয়েছে, কারণ ইউনিট 5 এ তো সে ইভেন আইজিসিএস থেকেও কোশ্চেন করতে পারে, তাই না? স্যার ড্র কি লাইক নিজে অ্যাটেম্প্ট করব নাকি হেল্প নিয়ে? যেখান থেকে হেল্প নিয়ে তুমি এটা বানাও, মানে তোমার লাইব্রেরিটা গোছাও। আমি তো তোমাকে ওইখানে এক্সাম দিতে বলতেছি না। ইউ ড্র ইউর ডায়াগ্রাম, অ্যালকোহল মাঝখানে রাখো, একটা পেজ নাও, একটা পেজের মধ্যে এটা করো। হ্যালোজেন অ্যালকিন মাঝখানে রাখো, রেখে পুরোটা করো। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন গুলো একটা পেজের মধ্যে করো, নোট ডান। বুঝছো? এইভাবে আগানো দরকার। আমি খুব বেশি টাইম দিতে পারবো না এগুলাতে, বিকজ মানে সুন পাস কোয়েশ্চেন পেপার শুরু করতে চাই, ঠিক আছে? সেফটি ইন কেমিস্ট্রি ল্যাবরেটরিজ, তাহলে সেফটি ফার্স্ট। হ্যাঁ, আমরা এই সেফটির জন্য যেটা পড়ছিলাম, এই ডিসকাশনটা আমাদের নতুন না, ইউনিট 3 তেও আমরা সেম ডিসকাশনটা করছি যে সেফটি লাগবে। আমি যদি একটা আমি যেখানে হিটিং ম্যান্টেল ইউজ করতে পারবো, এখানে আমি বানসেন বার্নার ইউজ করবো। আমার হট ওয়াটার ব্যাথ দিয়ে যদি কাজ হয়, তাহলে আমি বানসেন বার্নার মানে ফ্লেম, নেকেড ফ্লেম আমি ইউজ করবো। আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একটা কাজ করতে পারি ডাইলিউট দিয়ে, তাহলে আমি কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করবো না, রাইট? আমার ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে কাজ হইলে আমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ করবো না, বিকজ এটা হ্যাজার্ড মিনিমাইজ করতেছে, সরি রিস্ক মিনিমাইজ করতেছে, হ্যাজার্ড না। হ্যাঁ, রিস্ক এন্ড হ্যাজার্ড আমরা পড়াচ্ছি, একটু পরেই দেখাচ্ছি। বাট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, মানে ল্যাবে আমাদের কাজই হচ্ছে রিস্ক মিনিমাইজ করা। তাহলে সেফটি ইন কেমিস্ট্রি ল্যাবরেটরিজ, হ্যাজার্ড, রিস্ক এন্ড কন্ট্রোল। হ্যাজার্ড কি? The hazard exists because hydrochloric acid is corrosive, and এটা তুমি রিমুভ করতে পারবে না কখনো। হ্যাজার্ড রিমুভ করতে পারবে হাইড্রোক্লোরিক অ্যাসিডে? কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ করোসিভ। এটা তুমি এখন ল্যাবের ভিতরে রাখো, আর এখানে ধরো আমি এখানে যাওয়ার সময় আমার হচ্ছে এখানে আমি কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখলাম, আমি যাওয়ার সময় এটা পড়ে গেল, তাহলে এটা কি বাড়ছে? এখানে রাখে আমি কি করছি? রিস্ক বাড়াইছি। বাট এটা হ্যাজার্ড, আমি ল্যাবের ভিতরে যদি লক করে রাখি তাহলেও এটা করোসিভ, এখানে যদি রাখি এটাও করোসিভ। তার মানে কি, হোয়াট ইজ হ্যাজার্ড? হ্যাজার্ড ইজ অ্যান ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ভ্যালু অফ আ পার্টিকুলার থিং, রাইট? সে হাইড্রোজেন গ্যাস ইজ ফ্লেমেবল, বা অকটেন আমরা গাড়িতে যে তেল ভরি এটা ফ্লেমেবল, এন্ড এইটা তুমি বোতলে নিয়ে হাইটা যাইতেছো, হ্যাঁ, ঠিক আছে, এটা প্রবলেম। বাট তুমি এই পেট্রোল পাম্পে অকটেনটা অনেক সেফ কিন্তু, কারণ এখানে স্মোকিং নিষেধ, কোনো ফ্লেম কেউ ইউজ করতে পারবে না, এই টাইপের কন্ডিশন ওরা মেইনটেইন করে, সো ইটস সেফ। বাট তুমি হাইটা যাইতেছো, এটা প্রবলেম। এর জন্য ওরা দেখবা পেট্রোল পাম্প থেকে তোমাকে গ্যালনের মধ্যে দিবে না। তোমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে, এরপর তুমি চাইলে কিন্তু দিবে না, ওরা একটা বোতলের মধ্যে তোমাকে পেট্রোল দিবে না, রাইট? সো দ্যাট ইজ দ্য থিং। সো হোয়াট ইজ হ্যাজার্ড এন্ড হোয়াট ইজ রিস্ক? 2 মার্কস। হ্যাজার্ড কি বললাম? অকটেন ইজ ফ্লেমেবল, এটা ওর হ্যাজার্ড। পেট্রোল পাম্পে রিস্ক ফ্রি অর লেস রিস্কি, তুমি হাইটা যাইতেছো বোতলে নিয়ে, ইটস রিস্কি, ঠিক আছে? The risk is the hydrochloric acid may get into your eyes and cause harm. এখন তুমি সে আমি তোমাকে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে কাজ করতে দিলাম, একটা স্টুডেন্ট সেফটি গগলস ইউজ করছে, আরেকজন করে নাই, তাহলে যে করে নাই সে রিস্ক বাড়াইছে। ওকে, সো দেখো, the risk is the hydrochloric acid may get into your eyes and cause harm. So রিস্কটা কি জিনিস? কোন একটা পার্টিকুলার সাবস্টেন্সের হ্যাজার্ড, how readily the hazard can cause harm, that is the risk of that particular thing. So আমরা risk assessment করি সব সময়। যেমন ধরো, the symbols in current use a red diamond shape, এই যে red diamond shape এ এইগুলা ইউজ করে। সো এটা কি? এটা flammable, right? এরপর ওই যে sometimes স্কালের ছবি দেওয়া থাকে, স্কাল, এটা কি? টক্সিক, রাইট? সো এরকম ক্রস মানে হচ্ছে ইউ শুড নট ইউজ দ্যাট উইথ the actual symbols, আচ্ছা whatever, ডেসক্রিপশন দেয়া থাকবে। এই যে এই কয়েকটা আমাদের জানলেই হবে মোটামুটি। হেলথ হ্যাজার্ড, হ্যাঁ, এটা ইভেন ইয়েতে দেখবা অনেক ক্যানের মধ্যে দেয়া থাকে, রাইট? বিভিন্ন ক্যান ট্যানে দেয়া থাকে। এটা মানে কি, ওই যে দেখো পয়রা টেবিল, হাত সব হচ্ছে বার্নার দিতেছে, হ্যাঁ, corroded, রাইট? তাহলে corrosive, এটা হচ্ছে corrosive এর সিম্বল। ফ্লেমেবল, acute toxicity, skull, bones and skull,
right? Okay, so এইভাবে যাবে আমাদের। ওরা এটা কি করছে তোমাদেরও সেম নাকি? এর ভিতরে ঢুকে গেছে না লার্নিং টিপস? Okay, right. As a general laboratory reagent, you will probably have a concentration of approximately 1 or 2 mole per dm cube. When used in titration, 0.1 mole per dm cube. So আমরা dilute করে এগুলা ল্যাবে প্র্যাকটিস করি। আমরা যে ল্যাবে ইউজ করি এগুলো অনেক ডাইলিউট করা, তোমাদেরকে টাইট্রেশন করতে দিলে এগুলো অনেক ডাইলিউট ফর্মে আমরা দিই। হ্যাঁ, কন্ট্রোল মেজার্স। যারা ল্যাব করতে চাও, তোমাদের ল্যাব করা ম্যান্ডেটরি না, ক্যামব্রিজের স্টুডেন্টদের ম্যান্ডেটরি, বাট তোমরা তো ইউনিট 6 দিবা। এডেক্সেল কিন্তু ধরেই নিতেছে যে তোমরা ল্যাব করতেছো, পরে হচ্ছে ইউনিট 6 ইউনিট 3 এক্সাম দিতেছো, ওরা কিন্তু ধরে নিতেছে। ইভেন দো ইউ আর গিভিং রিটেন এক্সাম, বাট ওরা কিন্তু দে আর প্রেডিক্টিং যে তুমি ল্যাব না করে তুমি ইউনিট 6 দিতেছো না, ল্যাব তোমাকে করানো হইতেছে, ইউ আর প্র্যাকটিসিং, এন্ড বেসড অন দ্যাট দে আর আস্কিং কোয়েশ্চেনস। তো তোমরা যারা ল্যাব করতে চাও, আমাদের ল্যাব ডিজাইন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ উইদিন আ উইক। সো আমরা ল্যাব শুরু করব। যারা করতে চাও তারা হাফিজ স্যারের সাথে কথা বলে নিও, বাট ইটস নট ম্যান্ডেটরি ফর ইউ। যারা শিখতে চাও, প্র্যাকটিস করতে চাও, করে নিতে পারো। কন্ট্রোল মেজার্স, হ্যাঁ, রাইট। Hazard statement causes severe skin burns and eye damage. So এটা দেয়া আছে। So precautionary statements: wear protective gloves, protective clothing, eye protection, face protection, wash thoroughly after handling. If swallowed, rinse mouth, do not induce vomiting. If in eyes, rinse casually with water for several minutes. অ্যাসিড ট্যাসিড হাতে পড়লে একটাই কাজ, এটা হচ্ছে প্লেন্টি অফ ওয়াটার দিয়ে জাস্ট এটাকে ওয়াশ করতে হবে। ঠিক আছে, ওয়াশ করতে হবে, এটাই কাজ। অ্যাসিড বা বেইজও, ইভেন যদি স্ট্রং বেইজ হয়। ইভেন দ্য অ্যাপারেটাসের ক্ষেত্রে এগুলো কিন্তু সব হচ্ছে সেফটি প্রিকশন। আমি কিভাবে নিব? আমি তো হ্যাজার্ড কমাইতে পারবো না, বাট রিস্ক তো কমাইতে পারবো, তাহলে আমি রিস্ক কমাইতেছি। You also need to consider risk associated with the apparatus. For example, mercury thermometers are often replaced by spirit thermometers or digital thermometers. So mercury তো problematic, হ্যাঁ, so এর জন্য আমরা ডিজিটাল থার্মোমিটার, স্পিরিট থার্মোমিটার এগুলো ইউজ করি, which is less toxic than mercury. Mercury is toxic, right? Which have much lower risk. Even mercury যদি ভেঙে যায়, mercuryটা বের হয়ে যাবে, তখন হচ্ছে প্রবলেম। Which have much lower risk. Heating may be done using an electric heating mantle, তাই না? চিনো তো এটা, তাই না? এটা রাউন্ড দেখবা হিটিং ম্যান্টেল গুলা এরকম হয়, মানে তোমরা তো ইভেন ইয়েতেও ইউজ করছো, ওই যে এরকম একটা কিছু থাকে, ওটার মধ্যে তোমার ওয়াটার দিলে হচ্ছে পানি গরম হয়ে যায়, দেখছো না? আমরা যেটা ইলেকট্রিক হিটার ইউজ করি ওইটারই হচ্ছে ট্রে ফর্ম, ট্রে স্টাইল আর কি। আর আমরা ল্যাবে যে হিটিং ম্যান্টেল ইউজ করি এটা হচ্ছে এরকম রাউন্ড বটম ফ্লাস্কটা, যেমন মানে রাউন্ড বটম ফ্লাস্কটাকে তুমি এটার ভিতরে রাখতে হবে, এরকম সুন্দর হিটিং ম্যান্টেল আছে, ঠিক আছে, রাখতে পারবো, কাজ করবো, রাইট? তো হোয়াটএভার, হিটিং ম্যান্টেলে কি নাই, তোমার অ্যাডভান্টেজ কি? যে কোনো ফ্লেমেবল সাবস্টেন্সকে তুমি হিট দিতে পারবে এটাকে, বিকজ নেকেড ফ্লেম নাই। সো সে তুমি হাইড্রোজেন গ্যাস কন্টেইনিং সামথিং, এটাকে হিট করবা, অর অ্যালকোহল হিট করবা, অ্যালকোহল ইজ ফ্লেমেবল, অর এনিথিং সে অক্টেন, পেন্টেন, মানে যে কোনো অর্গানিক কম্পাউন্ড, মোস্ট অফ দ্য অর্গানিক কম্পাউন্ডস দে আর ফিউলস, রাইট? ওটা হিট করবা কি দিয়ে? বানসেন বার্নার ইউজ করলা না, হিটিং ম্যান্টেল ইউজ করলা, বা হট ওয়াটার বাথ, হট অয়েল বাথ ইউজ করলা, লাভ কি? নেকেড ফ্লেম নাই, তাহলে ফ্লেমেবল হইলেও সমস্যা নাই, আমি রিস্ক মিনিমাইজ করে ফেললাম, বাট আমার অবজেক্টিভ ইজ ডান, অবজেক্টিভ ইজ ফুলফিলড, রাইট? You may use glass apparatus with ground glass joints as they are safer to set up than those use corks or bungs. You also have to consider where to support apparatus with a clamped stand. So যেখানে যেখানে ক্ল্যাম্প দেওয়া দরকার, হ্যাঁ, একটা ধরো সিম্পল ডিস্টিলেশন করতেছো, এখানে তুমি অনেকগুলো জায়গায় ক্ল্যাম্প দিলা, তুমি দুইটা জায়গায় ক্ল্যাম্প দিলেও কাজটা হয়ে যাবে, বাট কি এটা ও তুমি কাকডা কি আমরা বলতাম হচ্ছে কাক ডাকা ভোর, হ্যাঁ। Right. So
you also have to consider where to support. So এগুলো হচ্ছে তুমি কি কি চিন্তা করা দরকার রিস্ক অ্যাসেসমেন্টে। প্র্যাকটিক্যাল টেকনিক্স ইন অর্গানিক কেমিস্ট্রি পার্ট 1 পার্ট 2 দুইটা শেষ, এটা দিয়ে পুরো বই শেষ হয়ে যাবে। প্র্যাকটিক্যাল টেকনিক্স গুলো মোস্টলি রিকোয়ার্ড ফর ইউনিট 5 ইউনিট 6 রিকোয়ার্ড, বাট মোস্টলি রিকোয়ার্ড ফর ইউনিট 6। ইউনিট 4 ইউনিট 5 এর জন্য কিছু জিনিস তোমার কাজে লাগবে, বাট ইউনিট 6 এর জন্য তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সো ইউ ক্যান সে প্র্যাকটিক্যালি ইউনিট 6 স্টার্টেড, ইউনিট 6 বেসিক্যালি স্টার্টেড ফ্রম দ্য ভেরি বিগিনিং, বাট এটা বলতে পারো যে পার্টিকুলারলি। সো এখানে ম্যাক্সিমাম জিনিস আমরা অলরেডি পড়ে ফেলছি। হিটিং আন্ডার রিফ্লাক্স কি জিনিস, যদি ওরা ড্র করতে বলে এটা ড্র করতে হবে, জাস্ট স্কেচ করবা। এটা কি জিনিস, পিয়ার শেপ ফ্লাস্ক, তাই না? পিয়ার শেপড ফ্লাস্ক, আবার এটাকে রাউন্ড বটম ফ্লাস্ক লেখো না, হ্যাঁ? তো এটাতে হিট দিলা কন্ডেন্সার, রাইট? এখানে একটা বাং, বাট এইখানে কি এটা কি ওপেন, কিন্তু এটাকে বাং দিলে বার্স্ট হবে, ঠিক আছে? ওয়াটার ইন নিচে, ওয়াটার আউটটা হচ্ছে উপর, ঠিক আছে? এটা ড্র করবা, একদম জাস্ট স্কেচ করবা, খুব খুব ইজিলি সুন্দর করে স্কেচ করবা। এরকম ধরো পিয়ার শেপ একটা ফ্লাস্ক দিলা, এরকম কিছু একটা দিলা, এটার মধ্যে হচ্ছে তোমার এইভাবে তুমি ইয়াটা দেখাইলা, ধরো এরকম, আমার তো ড্র করতে একটু প্রবলেম। সো এইটা হচ্ছে তোমার মেইন যে ইয়েটা, হ্যাঁ এইটা। আর ইয়েটা কি তোমার কন্ডেন্সারটা কেমন, এরকম, তাই না? এই হচ্ছে তোমার কন্ডেন্সার, এটা হচ্ছে ওয়াটার ইন জ্যাকেট, কন্ডেন্সার জ্যাকেটটা ড্র করতেছি, আর এটা হচ্ছে ওয়াটার আউট, লেভেল করে দিবা, শেষ। ওয়াটার ইন, ওয়াটার আউট, পিয়ার শেপ ফ্লাস্ক, ডান। এখানে বাং আছে, আর মেক শিওর যে তোমার এটা ওপেন, উপরেটা ওপেন, বুঝা গেছে? হ্যাঁ, সো 2-3 মার্কস দিয়ে দেয় এগুলাতে। সো হিটিং আন্ডার রিফ্লাক্স কখন ইম্পর্টেন্ট? প্রলংড অক্সিডেশন অর প্রলং টাইম যখন লাগে রিঅ্যাকশন করতে, তখন আমি হিট আন্ডার রিফ্লাক্স করতেছি, তাই না? তাহলে কি হবে, ওই যে আমার যে রিয়াজেন্টটাকে আমি হিট করতেছি, এটা এভাপোরেট হবে, আবার কন্ডেন্স হবে, এভাপোরেট হবে, কন্ডেন্স হবে, আবার চলে আসবে ফ্লাস্কের মধ্যে। এটাই হচ্ছে এটার অবজেক্টিভ, রাইট? কারণ এটা ধরো এখান থেকে তুমি লিকুইড এভাপোরেট হলো, হয়ে তো বেশি দূর যাইতে পারবে না। একটা হচ্ছে লিকুইডটা এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ভ্যাপারাইজ হয়েছে, লিকুইডটা বা সলিডটা বা যে কোনো মলিকিউল ভ্যাপারাইজ হয়েছে, এটা এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স উঠতেছিল। এবং এইখানে এটা কি ওয়াটার জ্যাকেট, তো আমি ওয়াটার ইন কি দিছি, এটা কোল্ড, হ্যাঁ? তাহলে এটা বেশি দূর উঠতে পারবে না, এটা যাইতে যাইতে কন্ডেন্স হয়ে যাবে, আবার নিচে পড়ে যাবে। তাহলে অনেকক্ষণ ধরে তুমি হিট করতে পারবা, 1 নম্বর। 2 নম্বর আর কি, এনি ভলাটাইল রিয়াজেন্ট যদি ইউজ করো, তাই হিট দিলেই তো এটা এভাপোরেট হইতেছে, দ্যাটস দ্য প্রবলেম। তাহলে আমি রিফ্লাক্স কন্ডেন্সারে যদি করি, তাহলে আমি অনেকক্ষণ ধরে এটা করতে পারবো, হ্যাঁ? ভলাটাইল লিকুইডটা আবার ইট উইল কাম ব্যাক, রাইট? সো এগুলো পড়ে নিবা, এগুলো কিন্তু রিডিং পড়বা তোমরা, হ্যাঁ? এগুলো সব আমরা এই সিম্পল হিট আন্ডার রিফ্লাক্স আমরা এসই পড়াইছি, রাইট? এরপর সিম্পল ডিস্টিলেশন ও লেভেলসে পড়ছো, রাইট? এতদিন তো পড়তেছই, ও লেভেলসে পড়ছো, রাইট? সো এই যে সিম্পল এগেইন কন্ডেন্সার, এইটা হচ্ছে ওয়াটার ইন এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, সব সময় ওয়াটার জ্যাকেটটা কি এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে ওয়াটার আউট, ওকে? থার্মোমিটারটা অবশ্যই জাস্ট টু দ্য অপোজিট অফ দ্য ওপেনিং অফ দ্য কন্ডেন্সার থাকা লাগবে। থার্মোমিটারের বাল্বটা, এই যে বাল্বটা আছে না, এটাকে বেশি নিচে দিলে মার্কস পাবা না, কিন্তু জাস্ট অপোজিট টু দ্য ওপেনিং অফ দ্য কন্ডেন্সার, একদম সেন্টার পার্টে দিবা। ওরা একটু নিচে দিছে, আমি চাইতেছি এই জায়গাটাতে দাও, একদম সেন্টার পার্টে, বুঝা যায় কি বলতেছি? কন্ডেন্সারের ওপেনিং যেটা, জাস্ট ওই জায়গাটাতে থার্মোমিটারের বাল্বটা থাকবে, এইভাবে ড্রয়িংটা করবা, ঠিক আছে? এইটা হচ্ছে থার্মোমিটার অ্যাডাপ্টার। তো এখানে অ্যাডাপ্টার আছে সবগুলোতে। অ্যাডাপ্টার মানে কি, সরি অ্যাডাপ্টার তো এটা না, এই যে দেখো, এইটা হচ্ছে একটা অ্যাডাপ্টার, তাই না? এখানে দেখো এই অ্যাডাপ্টারের এই সাইড দিয়ে আমি পিয়ার শেপ ফ্লাস্কটাকে জয়েন করছি, এদিক দিয়ে কি কন্ডেন্সারটাকে জয়েন করছি, আর এটা দিয়ে থার্মোমিটারটাকে জয়েন করছি উইথ দ্য বান। এটা হচ্ছে বান, এটা হচ্ছে থার্মোমিটার বান,
যাতে এদিক দিয়ে কিছু না বের হয়, এদিক দিয়ে সব বেরোবে। এটা হচ্ছে আরেকটা অ্যাডাপ্টার, দেখো এটা কি ওপেনিংটা কি বলে, ভেন্ট, ভেন্টিলেশন। হ্যাঁ, সবকিছু যদি সিল করা থাকে তাহলে তো বার্স্ট হবে, এর জন্য একটা ভেন্টিলেশন থাকে। প্রেসার কুকারে যেমন ভেন্টিলেশন থাকে, এখানেও সেম ভেন্টিলেশন, একটু পর পর সাউন্ড হয় প্রেসার কুকারে, কি প্রেসারটা রিলিজ হয়, মানে আদারওয়াইজ প্রেসার কুকার তো বার্স্ট হবে। ঠিক আছে, ওকে, দ্য ওয়াটার ইন ওয়াটার আউট, দ্যাটস হাউ ইট গোস। রাউন্ড বটম ফ্লাস্ক, এই যে এগুলা কিন্তু সব অ্যাডাপ্টার, এরকম ছোট ছোট অ্যাডাপ্টার আছে আমাদের, চারটা জিনিস চারদিক থেকে আমাকে ফিট করা দরকার। তাহলে আমি কি একটা অ্যাডাপ্টার, ওই যে এই স্যানিটারি লাইন বা হচ্ছে এই আমাদের এই যে পাইপ গুলা, এগুলাতে কি অ্যাডাপ্টার দিয়ে দিয়ে, ধরো একটা স্ট্রেইট আছে, এখন এটাকে আমি এইভাবে 90 ডিগ্রি করতে চাই, তাহলে একটা অ্যাডাপ্টার দিলাম, দিয়ে আরেকটা জয়েন করলাম। তো ওই যে জয়েনিংটা, ওইটা হচ্ছে এই যে সেম জিনিস, অ্যাডাপ্টার। বুঝা যায়? অ্যাডাপ্টার। ওকে, এটা মনে রাখো, 1 মার্ক কিন্তু, 1 মার্ক। এটা কি, এটা পারিয়া বলো তো, এই ফ্লাস্কটার নাম কি? রাউন্ড বটম ফ্লাস্ক, আরবি ফ্লাস্ক। হ্যাঁ, সংক্ষেপে আরবি ফ্লাস্ক বলি, লিখবা মাঝে মাঝে আরবি ফ্লাস্ক লেখা থাকে কোশ্চেন পেপারে, বাট তোমরা যখন লিখবা তখন পুরাটা লিখবা, রাউন্ড বটম ফ্লাস্ক, পিয়ার শেপড ফ্লাস্ক, এভাবে লিখবা। You may be asked to draw distillation apparatus. If so, make sure that you draw the bulb of the thermometer level with the side arm linked to the condenser. একদম বলে দিছি, সাইড আর্ম বলতে জাস্ট টু দ্য অপোজিট সাইড আর্ম অফ দ্য কন্ডেন্সার। হ্যাঁ, একদম অপোজিটে, একদম কন্ডেন্সারটার যে ওপেনিং, জাস্ট এই জায়গাতে বাল্বটা তোমরা দিবা। এটা দেখো এক্সাম হিন্ট দিয়ে কিন্তু বলে দিছে, ইট ইজ সো ইম্পর্টেন্ট। স্টিম ডিস্টিলেশন একই জিনিস, আগে পড়ো নাই, বাট ওই ডিস্টিলেশন তো একই কাজ। স্টিম ডিস্টিলেশন, দ্য টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি, তাই না? টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি। কি দিয়ে ডিস্টিল করব, ডিস্টিলেশন করব? হিট দিব না, বাইরে থেকে হিট দিব বানসেন বার্নার দিয়া না, এখানে ওয়াটার, বুঝা যায়, এখানে হিট দিব, তাহলে ওয়াটার এভাপোরেট হবে, হয়ে দিক দিয়ে আসবে না। এইটা হচ্ছে তোমার রিঅ্যাকশন মিক্সচারকে হিট করবে, স্টিমটা দিয়ে হিট করতেছে। বোঝা যায় কথাটা? স্টিম ডিস্টিলেশন। ঠিক আছে, কেন এটা কেন করি? হ্যাঁ না, মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে তোমার কিছু কম্পাউন্ড আছে ডিরেক্টলি হিট দিলে ব্রেক হয়ে যায় মলিকিউল। হ্যাঁ, মানে ওরা হচ্ছে এটা আমরা বলি হচ্ছে থার্মালি ডিকম্পোজ হয়ে যায়, মানে ডিরেক্ট হিট দিলে। তখন আমরা কন্ট্রোল ওয়েতে স্টিম দেই, তাইলে ওরা ব্রেকডাউন হয় না। এরপর আমরা জিনিসটা একটু পড়ি, ওরা কি বলতে চায়। Steam distillation is a technique used to separate an insoluble liquid from an aqueous solution. তাহলে ইনসলিবল লিকুইডটাকে আমরা আলাদা করতে চাই, এটা হচ্ছে মেইন অবজেক্টিভ। হ্যাঁ, একটা aqueous সলিউশনে ইনসলিবল একটা লিকুইড আছে, ওটাকে আমরা সেপারেট করতে চাই। It involves passing steam into a reaction mixture that contains an aqueous solution and a liquid that forms a separate layer. ধরো অয়েল ওয়াটার লেয়ার, এখান থেকে আমরা ওয়াটারটাকে সেপারেট করতে চাই, or oilটাকে সেপারেট করতে চাই, say that forms a separate layer. The ignition of the liquid caused by the steam bubbling through the mixture ensures that both the insoluble liquid and the aqueous solution are on the surface of the mixture and so can form part of the liquid that evaporates. The advantage of this process is that the insoluble liquid is removed from the reaction mixture at a temperature below its normal boiling point. It is the most important sentence. 3 star. Steam distillation is most important sentence is এটা। অ্যাডভান্টেজটা কি? স্টিম ডিস্টিলেশন যদি আমি করি, তাহলে নরমাল যে টেম্পারেচারে ও বয়েল হয় এর অনেক আগেই ওকে কালেক্ট করা যায়। আমি যে কথাটা বললাম যে কেন ফার্স্টে আমি কি বলছি, এটার সাথে ওইটাকে কানেক্ট করো। আমি কি বলছিলাম, অবজেক্টিভ কি, মানে কেন করি স্টিম ডিস্টিলেশন? একটা সাবস্টেন্স যেটা থার্মালি ডিকম্পোজ হয়ে যায়, ধরো একটা সাবস্টেন্স 150 ডিগ্রিতে, 150 ডিগ্রি হচ্ছে ওর বয়লিং পয়েন্ট, কিন্তু ও 120 ডিগ্রিতেই থার্মালি ডিকম্পোজ হয়ে যায়। যদি হিট দাও ও ডিকম্পোজ হয়ে যায়। তখন আমরা যদি স্টিম ডিস্টিলেশন করি, মেবি ওকে 90 ডিগ্রি সেন্টিগ্রেডেই ওকে আমরা কালেক্ট করতে হবে। আমি কি কথাটা বুঝতে পারছি? হ্যাঁ,
because evaporation অনেক বাইরে যায়। Say for example, an example is phenylamine, a liquid with a boiling temperature of 184 degree. During steam distillation of a reaction mixture containing phenylamine, a liquid containing phenylamine and water distills at only 98 degrees centigrade. Evaporation আর boiling এর মধ্যে difference আছে না? আমরা বলছিলাম না? Evaporation and boiling are different. What is evaporation? Evaporation can happen even in room temperature. But boiling এর জন্য একটা fixed particular temperature লাগবে। Water এর boiling point কত? 100 degree. But water এর evaporation point কত? Room temperature. Any temperature এই কিছু molecule, those who are in the surface part of water, they have higher kinetic energy, they can leave the reaction task. এর জন্য আমরা কি বলছি? সে এই টেস্ট টিউবের মধ্যে এইটুকু পানি রাখা দাও, 1 উইক পরে এসে কি দেখবা? পানি নাই, তাই না? কি হয়েছে? বয়লিং, এভাপোরেশন। কোনো বাবলিং নাই, কিছু নাই। কেন? সারফেস পার্টিকেল থেকে একটা পার্টিকেল চলে গেছে, এভাপোরেট হয়ে চলে গেছে। কারণ কি? ওদের কাইনেটিক এনার্জি নর্মাল অন্য মলিকিউল গুলোর চেয়ে অনেক বেশি, বিকজ দে আর ইন দ্য সারফেস। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। সো এইটাও বেসিক্যালি এভাপোরেশনের একটা এক্সাম্পল। বয়লিং টেম্পারেচার অনেক বেশি, বাট স্টিম ডিস্টিলেশন করলে কি হয়? সারফেস পার্টিকেলকে অনেক বেশি কাইনেটিক এনার্জি দেয়, সারফেস পার্টিকেল খুব ইজিলি লিভ করে। হ্যাঁ, বোঝা যায়? কিন্তু নিচের থেকে হিট করলে কি হবে? ধরতে পারো তোমরা টেকনিকটা কি হইতেছে এখানে? স্টিম যখন দিতেছো, ইউ আর গিভিং ফ্রম আউটসাইড, তুমি হিট দিতেছো। হিট দিয়ে তুমি ইয়েটাকে নরমালি তুমি কাইনেটিক এনার্জি কাকে সাপ্লাই করতেছো? একদম সারফেস পার্টিকেল গুলো। সারফেস পার্টিকেল গুলো খুব ইজিলি এভাপোরেট হয়ে যাবে ওয়েল বিলো দা বয়লিং পয়েন্ট। এর জন্য দেখো বয়লিং পয়েন্ট হচ্ছে 184 ডিগ্রি, এভাপোরেশন পয়েন্ট মানে তুমি যদি স্টিম ডিস্টিলেশন করো 98 ডিগ্রিতে তুমি কালেক্ট করতে পারবে। দ্য হিউজ অ্যাডভান্টেজ, এন্ড অ্যাডভান্টেজ অফ ডুইং দিস বললাম। সো এটা 3 স্টার দিছো সবাই, এটা কিন্তু এক্সামে আসবেই, ইদার ইউনিট 5 এ অথবা ইউনিট 6 এ দেখবা দিয়ে দিয়েছে। ফ্র্যাকশন ডিস্ট্রিবিউশন সবাই পড়ছো, কিছু বলার নাই নতুন করে। আছে ফ্র্যাকশন ডিস্ট্রিবিউশন কারো ইস্যুস আছে? হ্যাঁ, ওকে ফাইন। এটা কি ফ্র্যাকশনেটিং কলাম? এটার ভিতরে কি ফ্র্যাকশনিং কলামের ভিতরে? এই যে ক্লাস বেস, বাংলায় বলো। ক্লাস বিটস মানে কি দেখছো কখনো? দেখছো? ভাঙা কাচের টুকরা, বাংলায় বললে সুবিধা। কনিক্যাল মানে বানসেন বার্নার বললে খুব ডিফিকাল্ট, রাইট? কিন্তু এই যে মানে চুলা, বানসেন বার্নার কি আমাদের কেমিস্ট্রি ল্যাবে এটা একটা চুলা। চুলা কি করে? গরম করে, তাই না? সিম্পল। হ্যাঁ, আমি দেখি আম্মা মাঝে মাঝে এটা করে। এই বয়লিং ওয়াটারের মধ্যে কোনো কিছুকে, ধরো একটা পিঠা টিঠা বানাইছে, ওটাকে গরম করে। কি করে? স্টিম ডিস্টিলেশন করে, মানে স্টিম দিয়ে সে এটাকে গরম করে। যদি ডিরেক্টলি ওই পিঠাটা ঠান্ডা হয়ে গেছে, ওটা যদি ডিরেক্টলি ইয়েতে দেয়, বার্নারের মধ্যে দেয়, কিচেনের যে স্টোভে, তাহলে পিঠাটা কিন্তু বার্ন হয়ে যায়। কিন্তু যদি স্টিমের মধ্যে গরম করে, গরমটাও হয়েছে ঠিক মতো এবং বার্নও হইতেছে। তো এগুলা কিন্তু আমাদের প্যারেন্টরা, মানে বিশেষ করে মাদার, উনি কিন্তু এটা করে সবসময়। তোমরা যদি একটু খেয়াল করো কিচেনে ওনারা কি করে, কিন্তু কেমিস্ট্রির সবকিছুই অ্যাপ্লাই করে। আমরা এগুলার নাম দিছি কঠিন কঠিন জটিল নাম। হ্যাঁ, উনি দেখবার ডালটাকে একটা কি যেন একটা ইয়ে আছে ফ্যানের মতো, এটা এরকম করে, ডাল ঘুটুনি বলে, তাই না? সেটা দিয়ে কি করে উনি? স্টারার, আমরা এটাকে স্টারার বলি, রাইট? এরপর আমরা ক্রিস্টালাইজেশন পয়েন্ট চেক করি গ্লাস রড দিয়ে, আর উনি ভাত বয়েল হয়েছে কিনা চেক করে একটা কাঠি দিয়ে। 2টা ভাত নেয়, টেকিং দ্য স্মল স্যাম্পল অফ রাইস, এন্ড উনি চেক করে যে whether it reaches the boiling point or not, মানে whether it is boiled or not. If 2 rice boiled, then the whole rice is boiled. আমরা কি বলি? স্মল স্যাম্পল নিছি, if this small sample is crystallized, then the whole solution is crystallized, just allow it to cool. সেম জিনিস কিন্তু, সেটাকে একটু সহজভাবে বললে আমাদের জন্য সুবিধা। সো গ্লাস বিস কি? কাচের টুকরা।
কাঁচের টুকরা দিয়ে এটা ভরে রাখছি, কাঁচের গ্লাসের টুকরো দিছি, গ্লাস বিট দিলে কি হবে, এটা সারফেস এরিয়া বাড়বে। তাইলে তুমি যখন হিট দিবা তখন এই যে লিকুইডটা যে আবার এভাপোরেট ব্যাক করে আসতেছে, সবকিছু খুব তাড়াতাড়ি চলে যাবে। আদারওয়াইজ এভাপোরেশন, তুমি যেটাকে চাইতেছো নিচে চলে আসো, এটা কিন্তু নিচে আসবে না, রাদার এটা উপরে চলে যাবে, বিকজ তুমি খুব কম টাইমে এভাপোরেট হয়ে যাচ্ছে। গ্লাস বেস উইল ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, সো কন্ডেনসেশনটা বাড়াবে, রাইট? সো যেই লিকুইডটাকে আমি চাইতেছি নিচে থাকুক, ওটা নিচেই থাকবে, আর যেটা উপরে আসা দরকার ওটা উপরে চলে আসবে, ঠিক আছে? সো you will get time. So glass base, that is the thing. And same simple distillation এর apparatus এর একদম সবকিছু একই রকম, জাস্ট ফ্লাস্ক আর থার্মোমিটারের মাঝখানে আলাদা একটা apparatus আমরা ইউজ করতেছি, ফ্র্যাকশনিং কলাম, যেটার মধ্যে গ্লাস বেস দেওয়া আছে। ওকে, রাইট? সো দিস ইজ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন দিয়ে কি করি, দুইটা লিকুইড মিক্সিবল লেয়ার সেপারেট করা যাইতেছে, দেখতে একই রকম, সে ইথানল আর হচ্ছে ওয়াটার মিক্স করে রাখছি, মিক্স হয়ে গেছে, এখন এটাকে আমরা সেপারেট করতে চাই। বা বাসায় ধরো এই কিচেনে তোমার এরকম হয়েছে, ধরো মাস্টার্ড অয়েল আর অলিভ অয়েল মিক্স হয়ে গেছে, এখন কি করবা? যদি সিম্পল ডিস্টিলেশনের অ্যাপারেটাস থাকে তাহলে তুমি খুব ইজিলি মাস্টার্ড অয়েল আর অলিভ অয়েল তো দুইটাই, অয়েল উইল ডিসলভ ইন অয়েল, রাইট? তাহলে দুইটা তো মিক্স হয়ে গেছে, কোনো লেয়ার নাই, তাহলে সেপারেট করবা কি? তাহলে হিট দাও, মানে ফ্র্যাকশনিং কলামে নিয়ে হিট দাও। তুমি যদি তুমি জানবা যে মাস্টার্ড অয়েল আর অলিভ অয়েলের বয়লিং পয়েন্ট সেম না, ডিফারেন্ট, তাহলে তুমি থার্মোমিটারটাকে ওই জায়গায় সেট করো, মানে যে টেম্পারেচারে তোমার ধরো অলিভ অয়েলের সেই বয়লিং পয়েন্টটা কম, তাহলে ওইটা আগে বের হয়ে আসবে, তাই না? তাহলে থার্মোমিটারের টেম্পারেচারটা ওইখানে সেট করো, ওই এর চেয়ে বেশি বাড়ায় না। ধরো একটার সে আমি ধরে নিলাম একটার হচ্ছে 60 ডিগ্রি আর একটা 80 ডিগ্রি, তাহলে 62 ডিগ্রিতে রাখো, তাহলে অলিভ অয়েলটাকে চলে আসবে, তুমি ডিস্টিলেশন ফ্লাস্কে ওটা কালেক্ট করবা, আর ওই যে পিয়ার শেপ ফ্লাস্কের মধ্যে ইয়াটা থেকে যাবে, মাস্টার্ড অয়েলটা থেকে যাবে। সো দ্যাট ইজ দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অফ হাউ ইউল ডু সেপারেট, কিভাবে করবা, দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। আর তো বাকিগুলা ফিল্ট্রেশন, এই সেই তোমার বাসায় সুগার শেষ হয়ে গেছে, বাট নিচে যে সুগারটা, এটার মধ্যে সামহাও এটার মধ্যে বালি টালি আছে, কি করবা? পানি দাও, পানি দিয়ে এটাকে ডিজলভ করো, তাহলে সুগারটা ডিজলভ হয়ে যাবে, স্যান্ডটা থেকে যাবে না? এবার একটু ফিল্টার করো, ফিল্ট্রেশন, তোমরা বলো ফিল্ট্রেশন, আর বাসায় কি বলো? ছাঁকনি। চা ছাঁকো, কি করো? চা থেকে যেই লিকারটা চলে গেছে ওয়াটারে, ওটা হচ্ছে সলিউবল, আর চায়ের যে লিকারটা রয়ে গেল ওটা হচ্ছে ইনসলিউবল, রেসিডিউ, তাই না? তাহলে ছাইকা নিলা, ফিল্টার মেশিন, ছাঁকনি, তাইলে হচ্ছে তোমার ওইটা হচ্ছে রেসিডিউ। আর তুমি যেটা নিলা, যেটা দেওয়ার পর মিল্ক টিল অ্যাড করে হচ্ছে চা বানাবো, ওইটা কি? ওটা হচ্ছে ফিল্ট্রেট। দ্যাট ইজ দ্য থিং। তুমি তো এগুলোই তো করতেছো। সো সেম সুগার, বালি, চিনিও নাই, বাসায় বাইরেও যাবা না, তাইলে একটু এটা করো, ফিল্ট্রেশন করো, করে হচ্ছে এখন তুমি ওইভাবেও ইয়ে করতে পারো। আবার হচ্ছে যদি হিট দাও তাহলে পানিটা চলে যাবে, সুগারটা রয়ে যাবে, আবার চিনি পাওয়া গেল, রাইট? সো দ্যাট ইজ হাউ ইট গোস। এই হচ্ছে চ্যাপ্টার। তাহলে এগুলা তোমাদের কাজ হচ্ছে খুব ভালো করে রিড আউট করবা, গল্পের মতো করে পড়বা, পড়ে এটার এক্সাম্পল মনে আছে নাকি, কোথায় করছি, কিভাবে করছি, কোন কোন জায়গায় অ্যাপ্লাই করছি। সো ম্যাক্সিমাম হচ্ছে তোমার ও লেভেলস আর এএস, শুধু স্টিম ডিস্টিলেশন যেটা বললো এটা হচ্ছে এডিশন, ঠিক আছে? এটা কি স্টার্ট করতে পারবো আজকে? সলভেন্ট এক্সট্রাকশন অনেক টাইম লাগবে, ওয়াশিং, ড্রাইং, না এটা একটা দিন পুরাটাই লাগবে। ফিল্ট্রেশনটা শুধু জানো, রিক্রিস্টালাইজেশন খুব ডিস্টার্ব দিবে, মানে একটা দিন লাগবে আর কি। ডিটারমাইনিং দ্য মেল্টিং টেম্পারেচার, ডিটারমাইনিং দ্য বয়লিং টেম্পারেচার, না আজকে এই চ্যাপ্টারটা স্টার্ট না করি, আরেকটা দিন আমরা নিই, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। এটাই লাস্ট টপিক, আর কিছু নাই এই বলতে। এখন তোমরা তোমাদের যা কোয়েশ্চেন আছে ইউ ক্যান আস্ক from anywhere, planning
যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো, কি করবা না করবা। ফারিয়া, তুমি তো নক দিলা না, ইউটিউবের লিংক দিছো? আছে কি, শুরু করছো নাকি? টাইম নাই কিন্তু, শুরু করো। তুমি দেখতেছো? হ্যাঁ, কয়টা দেখছো? স্যার মক কি এই মান্থ থেকে নেবেন নাকি পরের মান্থ থেকে? মক মোস্ট প্রবলি 336, তো ওইটা ক্যালকুলেট করে আমরা সেন্ট্রালি ইয়ে দিয়ে দিব, মোস্ট প্রবলি মিড ফেব্রুয়ারি থেকে। উইল স্টার্ট আওয়ার মকস ইনশাআল্লাহ। 2 মাস রাখা লাগবে আর কি হাতে, লাস্টের দিকেও একটু টাইম রাখতে চাই সব মিলিয়ে ফেব্রুয়ারি। আবার এদিকেও আমরা একটু প্যাস কোয়েশ্চেন পেপারটা একটু করতে চাই, কারণ আমাদের ধরো নেক্সট ক্লাসে যদি শেষ হয়ে যায়, উইল গেট 15 days at least from Jan and 15, মানে 1 month আমরা ভালোই প্র্যাকটিস করতে হবে। প্যাস পেপারটা একটু ভালো করে প্র্যাকটিস করা, এত মন দিতে হবে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি 15 এভরি উইক একটা পেপার, এভাবে যাবে আর কি। মক এভরি উইক কেমিস্ট্রিতে একটা পেপার থাকবে। সো ফার্স্ট উইক Unit 4, then Unit 5, Unit 6, then Unit 4, Unit 5, Unit 6. Okay. আর কি বলবো? এই লাস্ট 3 মান্থস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? অনেক স্টুডেন্ট আছে কোনো পড়াশোনা করে না সারা বছর, বাট লাস্ট 3 মান্থস পুরো ফাটায় দিয়ে একদম ভালো রেজাল্ট করে। এটা এই টাইপের কিন্তু স্টুডেন্ট আছে প্রচুর, স্পেশালি আমরা যারা জেলা স্কুলগুলোতে পড়ছি। জেলা স্কুলের ছেলেমেয়েরা তো খুবই দুষ্ট হয়, খুবই দুষ্ট। মানে তোমাদেরকে এই যে ছেলেদেরকে দেখি ক্লাস 9 10-এ পড়ে, ছেলেদেরকে প্যারেন্টরা নিয়ে আসে কোচিং। মানে এটা জেলা স্কুলে আমরা যারা পড়ছি আমাদের জন্য খুবই উইয়ার্ড একটা সিচুয়েশন। জেলা স্কুলে যে ভালো স্টুডেন্ট সব জেলা স্কুলে পড়ে, সবচেয়ে দুষ্ট সন্ত্রাস এগুলো জেলা স্কুলে, মানে টপ টেরর অফ দ্যাট ডিস্ট্রিক্ট জেলা স্কুল। সেও অনেক ট্যালেন্ট, আদারওয়াইজ টপ টেরর কেমনে হইল? সে তো ওইটার চেয়ে কম ট্যালেন্ট না যেটা ফার্স্ট টাইম, রাইট? ওইটা তো আরো অনেক বেশি ট্যালেন্ট লাগে। আমি আমার লাইফে আমি অনেক কয়েকজন টপ টেররের সাথে আমার চা খাওয়ার সুযোগ হয়েছে। এগুলো ডেঞ্জারাস। মানে টপ টেরর বলতে আমি এই নর্মাল টপ টেরর কথা বলতেছি না, 23 লিস্টেড টপ টেরর বাংলাদেশে। সুইডান আসলাম, তাজ, কালা জাহাঙ্গীর, নাম শুনছো কেউ তোমরা? তোমাদের এই ইয়ের 2005-6 এর পরে তো এই অস্ত্র ব্যাপারটা খুব বেশি শোনা যায় না, কিন্তু এর আগে কিন্তু প্রচুর ছিল আর কি। এই কালা জাহাঙ্গীর হচ্ছে তোমার মিরপুরের, ও হচ্ছে AK-47 রাইফেল নিয়ে 50-100 ছেলে পেলে এরা হচ্ছে মিছিল দিছে ওই DGFI এর যে হেডকোয়ার্টার ওইখানে। এরপরেই তো হচ্ছে এগুলো শুরু করলো আর কি, র্যাব গঠন হইলো, এরপর এগুলা ইয়ে করা। তো এগুলা কি পরিমাণ ট্যালেন্ট তুমি চিন্তাও করতে হবে। যেমন সাহস, এমন ট্যালেন্ট, দারুণ। আই অ্যাডমায়ার